একটি বাড়ির সামনে একটি দামি লাল রঙের গাড়ি এসে দাঁড়ায়। চকচক করা গয়না পরে গাড়িতে বসেছিল সুশীলা। তার পাশে স্যুট বুট পরে বসেছিল তার স্বামী ভূষণ। দরজার দিকে সুশীলা তাকিয়ে বলে, বিবেক, কষে দুটো থাপ্পড় মারার মারো। আমরা অনামিকাকে 1 কোটি টাকায় নিয়ে এসেছি, তাকে এভাবে আমরা ছেড়ে দিতে পারি না। হ্যাঁ বাবা, 1 কোটি টাকায় তার শাশুড়ি সারদা আমাদের কাছে তাকে বিক্রি করে দিয়েছিল, তাকে টেনে নিয়ে এসো। এরকমটা সে বলে। তারপর বিবেক অনামিকার হাত কষে ধরে তাকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। অনামিকা কাঁদছিল আর তার শাশুড়ি সারদা তাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছিল। না না মা, আমাকে বিক্রি করবেন না। আরে পাগল মেয়ে, 1 কোটি টাকা নিয়ে আমি বিক্রি করেছি। এখন যদি বলো তুমি যাবো না, তাহলে 1 কোটি টাকার সাথে 1 কোটি টাকা আমাকে পেনাল্টি দিতে হবে। ওদের সাথে যাও, তারা তোমাকে মহারানীর মতন রাখবে। আমি যাব না মা, আমি ওখানে মহারানী হয়ে থাকতে চাই না, এখানেই চাকরানী হয়ে থাকবো, আমাকে পাঠাবেন না মা। অনামিকা এভাবে অনুরোধ করছিল। বিবেক তাকে টানছিল আর সারদা তাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছিল। কি হে বিবেক, তুমি ভালো করে টানতেও পারছ না, একটু তাকত লাগিয়ে টানো। সারদার এই কথা শুনে বিবেক ভীষণভাবে রেগে যায়, দাঁত কটমট করতে লাগে। তারপর অনামিকাকে গায়ে জোরে টেনে তাকে এনে গাড়িতে বসায়। ঠিক সেই সময় অনামিকার 2 বাচ্চা হরিশ আর ভাবনা স্কুল থেকে ফিরছিল। বাড়ির থেকে একটু দূরে দাঁড়িয়ে সে দেখে কি তার মা অনামিকা কান্নাকাটি করছে। বিবেক ভীষণভাবে রেগে গিয়ে জবরদস্তি করে অনামিকাকে গাড়িতে বসায়। তা দেখে রেগেমেগে হরিশ বলে, এই, আমার মাকে এক্ষুনি ছেড়ে দাও। এই বলে সে নিজের লাঞ্চ ব্যাগ সেখানেই ছুঁড়ে ফেলে ছুটতে অনামিকার কাছে আসে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে ভাবনা চারিদিকে দেখে, তখন একটা পাথর দেখতে পায়। সেই পাথরটিকে তুলে ভাবনাও গাড়িটির দিকে ছুটতে লাগে। বিবেক জবরদস্তি অনামিকাকে গাড়িতে বসিয়ে দেয়। গাড়ির দিকে ছুটে আসা হরিশকে সারদা জোরে ধরে রাখে। ভাবনা নিজের হাতের পাথরটা গাড়ির দিকে খুব জোরে ছুঁড়ে মারে। বিবেক গাড়িটি স্টার্ট করে। হরিশ তাড়াতাড়ি করে নিজের স্মার্ট ওয়াচটাকে হাত থেকে বের করে বিবেকের ওপরে ছড়ে তাকে মারার জন্য। স্মার্ট ওয়াচটি গাড়ির ভেতরে গিয়ে পড়ে। তারপর গাড়িটি সেখান থেকে বেরিয়ে যায়। সারদা দুজনের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে। হরিশ আর ভাবনা সারদাকে যা নয় তাই বলে। সারদাও রাগের মাথায় 2 বাচ্চাকে খুব বেধড়ম মারে। বাচ্চারা কান্নাকাটি করতে লাগে। সারদা যখন মারতে মারতে ক্লান্ত হয়ে পড়ে, তখন সে নিজের ঘরে চলে যায়। সারদা তার ফোনটা যে নিচে পড়ে আছে সেটা সে ভুলেই গেছিল। হরিশ ফোনটাকে তুলে সঙ্গে সঙ্গে বাবা রমেশকে ফোন করে। রমেশ বাসে ছিল, কাজের সূত্রে সে অন্য শহরে গেছিল। কাঁদতে কাঁদতে পুরো ব্যাপারটা হরিশ রমেশকে বলে। রমেশ খুব চিন্তায় পড়ে যায়। বাচ্চারা, একদম ভয় পাবে না, তোমাদের মায়ের কিচ্ছু হবে না, আমি আসছি তো। তবে তোমাদের দাদু কোথায়? বাবা, দাদু এখন বাড়িতে নেই, জানি না উনি কোথায় গেছেন। আচ্ছা আচ্ছা বাবা, তোমরা ভয় পেও না, আমি বাড়ি আসছি তো, তোমার মার কিচ্ছু হবে না। কথা বলে রমেশ ফোনটা কেটে দেয়। হরিশ আর ভাবনা কান্নাকাটি করতে লাগে। রমেশ সঙ্গে সঙ্গে নিজের বাবা প্রসাদকে ফোন লাগায়, কিন্তু তার বাবার ফোনটা কানেক্ট হয় না। রমেশ ভীষণ চিন্তায় পড়ে যায়। বাসটি এগিয়ে যেতে লাগে। সারদা নিজের ঘরে গিয়ে দেখে পুরো বিছানায় টাকা ছড়িয়ে আছে। তা দেখে সারদা ভীষণ আনন্দিত হয়। ঠিক সেই সময় তার স্বামী প্রসাদ রেগে মেগে তাকে বলে, সারদা, যেটা আমি শুনলাম সেটা সত্যি? চিৎকার করে বলার দরকার নেই, আমি কালা নই। হলে বাচ্চারা কান্নাকাটি করছে, অনামিকা কোথায় গেছে? কাঁদতে কাঁদতে বাচ্চারা কি তোমায় বলেনি তাদের মা কোথায় গেছে, কোথায় আছে এখন? মানে বাচ্চারা যা বলেছে সব সত্যি? বাচ্চারা কি বলেছে তা আমি জানি না, কিন্তু আমি যা বলছি সত্যি বলছি, পুরো জ্ঞানে বলছি, শুনে রাখো। 1 কোটি টাকার আমার প্রয়োজন ছিল, সেই টাকার জন্য আমি অনামিকাকে বিক্রি করে দিয়েছি। সারদার এভাবে বলার পরে প্রসাদ আরো ভীষণ রেগে যায়। সে সারদার গালে কষে একটা থাপ্পড় লাগায়। তা দেখে সারদারও রাগ হয়। এবার সে হাত তোলে প্রসাদকে মারার জন্য। তখন প্রসাদ, মারো সারদা, মারো, থেমে কেন গেলে? হাত তুলেছিলে মারার জন্য, মারো। তোমাকে মেরে আমার 1 কোটি টাকার যে আনন্দ সেটাকে আমি নষ্ট করতে চাই না। দেখো, তুমি সব জানো যে আমি টাকার জন্য কত বড় একজন পাগল। টাকার জন্য যে কোনো কাজ আমি করতে পারি। টাকার জন্য তুমি এত ছোট কাজ কি করে করতে পারো সারদা? অপমানজনক নয়, নোংরামি নয়, শুধু টাকার জাদু। যদি তুমি এসে আমাকে বলো যে 25 লক্ষ টাকা দেব তোমাকে,
তো আমি আমার স্বামীকেও বিক্রি করে দিতে পারি। ছি, তুমি কোনো মানুষ নাকি? শয়তান হতে হতে একজন মানুষ হয়ে গেছো। প্রসাদের এভাবে বলাতে সারদার মোটেও ভালো লাগে না। সে প্রসাদকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয় আর দরজাটা বন্ধ করে দেয়। প্রসাদ দুঃখিত মন নিয়ে যেখানে বাচ্চারা কান্নাকাটি করছিল সেখানে যায়। বাচ্চারা কেঁদো না, তোমার মার কিচ্ছু হবে না। যেভাবেই হোক তোমার মাকে আমরা বাঁচাবো। আমি ছেলেকে ফোন করেছিলাম, তাকে ফোন করে সব কথা বলেছি, চিন্তা করো না। আমিও ফোন করেছিলাম দাদু, বাবা বোধহয় এখন বাসে আছে, সে বাড়ি ফিরছেই। এসব কথা চলছিলই ততক্ষণে রমেশ বাড়ি ফিরে আসে। বাচ্চাদেরকে কাঁদতে দেখে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। বাবা হরিশ, কি হয়েছিল? তোমার মা কোথায় গেছে? বাবা রমেশ, তোমার মা বৌমাকে 1 কোটি টাকা নিয়ে বিক্রি করে দিয়েছে। এ কথা শোনা মাত্রই রমেশ কান্নাকাটি করতে লাগে। বাবা, সে তোমার মতনই একজন লম্বা লোক ছিল। মায়ের হাত ধরে জোর জবরদস্তি করে একটা গাড়িতে বসালো। ঠাকুমা আমাকে আটকে রেখেছিল, না হলে যা হোক করে আমি গাড়ির ভেতরে ঢুকে যেতাম। বাচ্চারা, তোমরা দেখেছো কি মা কোন দিকে গেছে? দেখেছিলাম দাদু। চলো যাই। তোমরা গাড়িটা দেখলে চিনতে পারবে? চিনে ফেলবো দাদু, লাল গাড়ি ছিল। আরে, এমনিতে তো অনেক লাল গাড়ি আছে, তোমরা নম্বরটা দেখেছিলে? না দাদু। বাবা, তাহলে অনামিকাকে আমরা কি করে বাঁচাবো? বাবা, মাকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে ঠাম্মা এটা জানে, আমরা গিয়ে জিজ্ঞাসা করতে পারি। যতই জিজ্ঞাসা করো, মারধর করো, তোমাদের ঠাকুমা বলবে না। টাকার জন্য পাগল সে। টাকার লোভে বৌমাকে সে বিক্রি করে দিয়েছে। তোমাদের মনে হচ্ছে সে সত্যি কথাটা আমাদেরকে বলবে? সে সঠিক কথা বলেছ, কিন্তু বাবা, আমরা অনামিকাকে কি করে বাঁচাবো? বাবা রমেশ, দেরি না করে চলো পুলিশ স্টেশনে যাই আর অভিযোগ জানিয়ে আসি। আমিও সে কথাই ভাবছি বাবা, চলো যাই। দাদু যেরকমটা বললো, নম্বরটা দেখে রাখলে ভালো হতো। নাই আমি আর নাই বোন এ ব্যাপারটা লক্ষ্য করেছিলাম, তবে আমি ওই লোকটাকে যে মাকে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিল তাকে মারার জন্য স্মার্ট ওয়াচটা খুলে মেরেছিলাম। লোকটা তো কোনো মতে বেঁচে গেল, কিন্তু ঘড়িটা গাড়ির ভেতরে গিয়েই পড়েছে বাবা। হরিশের কথা শুনে রমেশের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। বাবা হরিশ, আমরা জানতে পারবো তোমার মা কোথায় আছে। তুমি তোমার মাকে বাঁচিয়ে নিয়েছো। তার এই কথা শুনে ভাবনা, প্রসাদ আর হরিশ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। বাবা, আমি বুঝতে পারছি তোমরা সবাই খুব কনফিউজড, কিন্তু এবার আমার কথাটা ভালো করে শোনো। বল বাবা, এবার আমরা কি করে বৌমাকে বাঁচাতে পারি? বাবা, এখন সবাই ভয়ে আছে। গ্যাং কিডন্যাপাররা মিলে বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, অনেক বাচ্চাদেরকে তারা কিডন্যাপও করেছে। জানি না এই বাচ্চাগুলোর সাথে তারা কি করবে। যদি আমাদের বাচ্চাদের সাথেও হয়, এই ভেবে আমি জিপিএস ঘড়ি কিনে বাচ্চাদের হাতে সেই ঘড়িটা পরিয়ে দিয়েছিলাম। এবার ওই ঘড়ির সাহায্যেই জানবো যে অনামিকা এখন কোথায় আছে। এই বলে ফোনটা বের করে সে দেখতে লাগে। ফোনে অনামিকা কোথায় আছে সেই লোকেশন জানতে পারে। তারপর প্রসাদ, বাচ্চারা আর পুলিশকে নিয়ে সেই লোকেশনে পৌঁছে যায়। সেটা একটা বিয়ের মণ্ডপ ছিল। সেখানে বিবেক আর অনামিকা বসেছিল। অনামিকা কেঁদেই যাচ্ছিল। অনামিকাকে ওই বিয়ের মণ্ডপে দেখে বাচ্চারা মা মা বলে তার কাছে ছুটে যায়। বাচ্চাদেরকে দেখে অনামিকা ভীষণ খুশি হয়। বিবেক, সুশীলা আর ভূষণ তিনজনেই কারে বসে সেখান থেকে পালিয়ে যায়। আমার আশা ছিল না যে আমি আবার তোমাদেরকে দেখতে পাবো। এর জন্য আমি কিছুই করিনি, বাচ্চারা করেছে। এর জন্য বাচ্চাদেরকে ধন্যবাদ বলো। এভাবে বলে সবাই অনামিকাকে সঙ্গে করে নিয়ে তারপর বাড়ি ফিরে আসে। ঘরে এসে দেখে সারদা বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির পরেও সারদাকে কোথাও পাওয়া যায় না। কোথায় গেল সে? টাকার জন্য এরকম করতে পারে আমি কখনো ভাবিনি। যেখানেই যাক বাড়ি ফিরে আসতেই হবে। যতই দেরি হোক আজ আমি ঘুমোচ্ছি না। সারদা ফিরলে তার আমি ধুলাই করব, তারপরে আমি ঘুমোবো। সে এরকমটা বলছিলই ততক্ষণে রমেশের ফোনটা বেজে ওঠে। হ্যালো মা, তুমি কোথায়? তুই যখন নিজের ছেলে আর মেয়েকে নিয়ে খুঁজতে বেরিয়েছিলি অনামিকাকে, তখনই বুঝেছিলাম আজ অনামিকাকে নিয়েই তুই বাড়ি ফিরে আসবি। বাড়ি ফেরার পরে আমি জানতাম তোমরা আমার সাথে খেলা করবে। সেটা সত্যিও হলো। তাই আমি 1 কোটি টাকা নিয়ে অনেক দূরে চলে গেছি। আজকের পর থেকে আর আমি উপলব্ধ হব না। তোমরা সবাই আনন্দে থেকো,
তোমার মা সারদা। এ কথা বলে সারদা ফোনটা রেখে দেয়। রমেশ আবার ফোন করে, কিন্তু ফোনটা আর লাগে না। ফোনটা কেটে দেওয়ার আওয়াজ হয়। তখন থেকে রমেশ আর অন্য কোথাও না গিয়ে নিজের সপরিবারের সাথে সেখানেই জীবনযাপন করতে লাগে। কিন্তু সারদা 1 কোটি টাকা নিয়ে কোথায় চলে গেল সে কথা আর কেউ জানতেও পারল না। তখন প্রায় রাত্রি 9টা বাজে। শাশুড়ি মা সারদা পায়চারি করে কিছু বলছিল, আর বৌমা অনামিকা বিছানার উপরে বসে সেটা লিখছিল। মা, তাহলে কি কাল মন্দিরে 500 লোক আসবে? যেহেতু নতুন বছর, তো হতে পারে অনেকেই আসবে। এলে তো আমাদেরই ভালো লাগবে, তাই না? আমরা যা হিসাব লাগাচ্ছি তার থেকে যদি কম আসে বা তার থেকে বেশি আসে, যেন খাবারে কমতি না হয়। বাড়লে অনাথ আশ্রমে দিয়ে আসবো, সবাই যেন পেট পুড়ে খাবার খেয়ে যেতে পারে। তাহলে আমরা একটা কাজ করতে পারি মা। মন্দিরে প্রসাদ বিতরণ করার আগেই আমরা অনাথ আশ্রমে গিয়ে সেখানে কতজন খাবার আছে সেটা গুনে আমরা হিসেব লাগাবো। এক একটা প্লেটের কত করে খরচা পড়বে, তারপর পেট পুড়ে তাদেরকে খাবার খাওয়াবো। এই বলতে চাও? হ্যাঁ মা, এরকম বলবেন না যে আমি ভেবেছি। আপনিও একই কথা ভেবেছেন। আমাদের স্বামীদেরকে জিজ্ঞাসা করে নেব কি? ঠিক আছে বৌমা, যা ভেবেছ ভালোর জন্যই ভেবেছ, কিন্তু আমরা অনাথ আশ্রম যে যাব, সেখানে লোকেরা আমাদের থেকে আরো অনেক আশা করবে, সেটাই তো দুঃখ। যদি তাই হয় তাহলে বিনা কোনো সমস্যাতেই আমরা লেমন রাইস নিয়ে গিয়ে সবার মধ্যে বিতরণ করব, আর তার থেকে কিছুখানি নিয়ে মন্দিরেও চলে যাব। যারা সেখানে আসবে সেখানে খেয়ে নেবে। তুমি যখন করবে সব ভালোই হবে। একবার চলুন না, আপনার ছেলে আর বাবার সাথে কথা বলে নি। চলুন মা, চলুন। এই বলাবলি করে শাশুড়ি বৌমা বাড়ির থেকে বেরিয়ে আসে। বাড়ির বাইরে দাদু, প্রসাদ, নাতি নাতনি হরিশ আর ভাবনার সাথে বসে আগুন জ্বালিয়ে গল্পগুজব করছিল, আর সেই দরুন বেশ হাসি ঠাট্টাও চলছিল। একবার দেখো বাবাকে, বাচ্চাদের সাথে সে কতই না আনন্দ নিচ্ছে। সারা দিন চাষের জমিতে কাজ করে ক্লান্ত হয়ে পড়েন, সেই ক্লান্তি দূর করার জন্যেই এভাবে হাসি ঠাট্টা করছেন মা। হ্যাঁ গো বৌমা, এই বয়সে এসে নাতি পুতিদেরকে দেখে মন শান্ত হয়। ছেলে বৌমার কথা কোথায় মনে পড়ে। হ্যাঁ মা, সে কথা ভালো করে জানি। একবার হরিশ আমার কোনো কথাই শুনছিল না, খুব দুষ্টুমি করছিল। তখন বলেছিলাম আমি তাকে দুষ্টুমি করলে হস্টেলে পাঠিয়ে দেবো। সেটা শুনেই বাবা ভীষণ রেগে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ, হরিশ ভয় পেয়ে গেছিল, তারপর শরীর গরম হয়ে যায়। কত হাসপাতাল আমরা ছুটেছি, মনে আছে বৌমা? সেটা কি আর ভুলতে পারি মা? শাশুড়ি বৌমার মধ্যে কথা চলছিলই, ততক্ষণে রমেশ বাইকে করে বাড়ি ফিরে আসে। শাশুড়ি বৌমা রমেশকে দেখে ভীষণ আনন্দিত হয়। বৌমা, ছেলে বাড়ি ফিরেছে, স্নানের জল গরম করে দাও, আর খাবার জন্য কিছু গরম গরম বানিয়ে দাও। আচ্ছা বেশ মা। এ কথা বলে অনামিকা সেখান থেকে চলে যায়। যেখানে আগুন জ্বলছিল সবার সাথে বসার জন্য সারদা সেখানে চলে যায়। রমেশও সেখানেই আসে। বাবা রমেশ, মেকানিকের কাজ করে সারা দিন তুমি ক্লান্ত হয়ে গেছো, যাও গরম জল করা আছে, তুমি স্নান করে নাও। অনামিকা তোমার জন্য গরম গরম খাবার বানাচ্ছে, খেয়ে নাও। ঠিক আছে মা, তোমরা খাবার খেয়েছো? হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা, আমরা সবাই খেয়েছি, তুমি আর বৌমাই বাকি। যাও স্নান করে গরম গরম খাবার খেয়ে নাও, ঠান্ডাটা বেশ পড়েছে। হ্যাঁ বাবা, তুমি যাও। আমাকে আর বোনকে তো মা আজ অমলেট বানিয়ে দিয়েছিল, আমরা খুব মজায় আজ অমলেট খেয়েছি। আচ্ছা বেশ বাবা, আমিও তাহলে ভেতরে যাই, গরম গরম অমলেট খেয়ে আবার ফিরে আসবো। এ কথা বলে রমেশ ঘরের ভেতরে চলে যায়। সারদা বাচ্চাদেরকে দেখে, হ্যাঁ গো, চলো বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুমোতে যাই। আমি এখন ঘুমোতে যাবো না ঠাম্মা, দাদু আমাদেরকে খুব মজার গল্প শোনাচ্ছিল, আর তা শুনেই আমরা সবাই হাসছিলাম। হ্যাঁ ঠাম্মা, আমিও এখন ঘুমোতে যাব না। দাদু আমাদেরকে বেশ ভালো ভালো গল্প বলছিল, সেগুলি আমরা এখানে বসে শুনবো। কালকে নতুন বছরের প্রথম দিন, সকাল সকাল উঠে আমাদেরকে পুজো করতে হবে। মন্দিরে গিয়ে সবার নামে প্রার্থনা করে সেখানে আমরা 500 জনকে অন্নদান করব, বুঝেছো? হ্যাঁ বাচ্চারা, ঠাকুমা ঠিকই বলছে। তোমাদের সাথে কথা বলতে বলতে সে কথা ভুলেই গেছিলাম, আর মাথা থেকে সব বেরিয়ে গেছিল।
কালকে তো নতুন বছর। চলো চলো তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। দাদু, আজ আমি তোমার সাথে ঘুমবো। দাদু দাদু, আমিও আজকে তোমার সাথেই ঘুমোবো, ঠাকুমার সাথে ঘুমোবো না। আচ্ছা আচ্ছা, যাও তোমরা দুজনেই আজকে দাদুর সাথে ঘুমো। এরকমটা বলে সারদা মুখ ঘুরিয়ে নেয়। তা দেখে বাচ্চারা আর প্রসাদ হাসতে লাগে। দাদু, ঠাকুমা, আমার কাছে একটা বুদ্ধি আছে। আজ আমরা সবাই একসাথে ঘুমোবো, চলো ভেতরে যাই। এরকমটা বলে তারপর তারা সবাই ভেতরে যায়। ওদিকে রান্নাঘরে রমেশ খাবার খাচ্ছিল। অনামিকা গরম গরম অমলেট বানিয়ে এনে রমেশের পাতে দেয়। তারপর সে গিয়ে রমেশের পাশে বসে। অনামিকা, তুমি কেন বসে আছো? তুমিও খেয়ে নাও। সে আমি খাবো, আগে বলো এই আম ডালটা কেমন হয়েছে? খুব ভালো অনামিকা, অনেকদিন পরে তোমার হাতের এত ভালো ডাল খেলাম। রমেশ আর অনামিকা এভাবে গল্পগুজব করতে করতে খাবার দাবার খায়। সারদার ঘরে গিয়ে মাটিতে ভাবনা একটা মাদুর পাতে। এবার আমরা একসাথে শুয়ে গল্প শুনতে পাবো। বাচ্চাদের এরকম কথা শুনে সারদা আর প্রসাদ ভীষণ আনন্দিত হয়। তারপর সবাই একসাথে ঘুমিয়ে পড়ে। তখন প্রায় সকাল 5টা বাজে। অনামিকা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গরম জলের হিটারটা অন করে দেয়। শাশুড়ি মাও ঘুম থেকে উঠে সোজা অনামিকার কাছে যায়। বৌমা, আমি গোবরটা নিয়ে আসি। এই ঠান্ডায় যাবেন মা? আমি কালকেই রং নিয়ে এসেছি, জল ছিটিয়ে তার উপরে ভালো করে আলপনা দিয়ে দেব। উৎসবের দিনে শুধু রং? ভালো করে গোবর দিয়ে লিপে উঠোনটাকে পরিষ্কার করতে হবে। আমি গোবর নিয়ে আসছি। এই বলে সারদা সেখান থেকে চলে যায়। শাশুড়ি মার ফিরে আসার আগেই আমাকে পরিষ্কার করে রাখতে হবে। এরকমটা বলে অনামিকা সারা উঠোন ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে আর এক বালতি জল এনে সেখানে ঢেলে দেয়। যতক্ষণে মা আসবে ততক্ষণে উঠোনটা সব ঠিক হয়ে যাবে। অনামিকা এই কথা ভাবছিলই ততক্ষণে ঝুড়িতে করে গোবর নিয়ে সারদা বাড়ি ফিরে আসে। এই নাও বৌমা, গোবর নিয়ে এসেছি। ভালো করে উঠোনটাকে লিপে দাও, তারপর আলপনা দিও। আলপনার ডিজাইন কিন্তু ভালো হওয়া চাই। আচ্ছা বেশ মা, যেমনটা আপনি বলবেন। এরকম বলাতে সারদা আনন্দিত হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। অনামিকা ভালো করে গোবর জল দিয়ে উঠোনটা লিপে দেয়। তারপর সারদা আলপনা দেওয়ার জন্য রং নিয়ে আসে। শাশুড়ি বৌমা মিলে বিশাল বড় একটা আলপনা আঁকে। অনামিকা তাতে ওয়েলকাম হ্যাপি নিউ ইয়ার লিখে দেয়। দেখতে খুব ভালো হয়েছে। হ্যাঁ মা, আপনি বাচ্চাদেরকে ঘুম থেকে তুলুন, আমি আপনার ছেলেকে জাগাই। এই বলে শাশুড়ি বৌমা সেখান থেকে চলে যায়। সারদা বাচ্চাদের কাছে যায়, দেখে বাচ্চারা আর প্রসাদ আরাম করে ঘুমিয়ে আছে। সে যেদিনে হোক না কেন, খাবে আর ঘুমোবে। হ্যাঁ, এর মাঝে কাজের জন্য কে যায় শুনি? বলতে বলতে প্রসাদ চোখ খোলে। সারদা ভয় পেয়ে যায়। তুমি উঠে গেছো? আমি তোমার থেকে আগেই উঠেছি, কিন্তু উঠেই আমি করতাম কি, তাই বাচ্চাদের সাথে শুয়েছিলাম। আমি বাচ্চাদেরকে ওঠাচ্ছি, তুমি গিয়ে স্নান করে নাও। এটা বলার পরেও প্রসাদ শুয়েই ছিল। সারদা, আমি চাইছিলাম আজ তুমি আমাকে মাথাটা ধুইয়ে দাও। নতুন বছর বলে কি আমাদের বয়সটা তুমি ভুলে গেছো? আহা সারদা, এভাবে তুমি না বলো না। তাহলে একটা স্টুল নিয়ে গিয়ে উঠোনে বসো, আমি তেল নিয়ে আসছি। একথা শুনে প্রসাদ খুশি খুশি সেখান থেকে চলে যায়। হরিশ, ও ভাবনা, ওঠো। এভাবে যদি বছরের প্রথম দিনে ঘুমো তাহলে সারা বছর ঘুমোবে। ওঠো ওঠো। একথা শুনে হরিশ নিজের চোখ খুলে আনন্দিত হয়ে বলে, আমি তো উঠেই গেছি ঠাম্মা, শুধু এমনি শুয়েছিলাম। তাহলে কি তুমি দাদুকে নিয়ে স্নান করাতে যাচ্ছ? তোমাদের দাদু ওরকমই, তিনি কখনো পাল্টাবেন না। ওঠো ওঠো বাচ্চারা, ওঠো, না হলে তোমার মা ঠান্ডা জল এনে ঢেলে দেবে। পরে বলো না কিন্তু আমি বলিনি। এভাবে বলাতে হরিশ আর ভাবনা তাড়াতাড়ি করে উঠে পড়ে, এই ভেবে যে সত্যি সত্যি মা যদি ঠান্ডা জল এনে ঢেলে দেয়। তা দেখে সারদা মুচিমুচি হাসে। ওদিকে প্রসাদ উঠোনে স্টুল নিয়ে বসেছিল। সারদা গরম তেল নিয়ে যায়। ঠান্ডায় বসে বসে কাঁপছিল প্রসাদ। সারদাকে দেখে খুব আনন্দিত হয়। তারপর সারদা খুব প্রেম ভালোবাসার সাথে তাকে তেল লাগিয়ে দেয়। ওদিকে অনামিকা বাথরুমে যায়। সেখানে গিয়ে দেখে দুই বাচ্চাতে ঝগড়া করছে, আগে আমি স্নান করব বলে। তারপর অনামিকা তাদেরকে বেশ ভালো করে গরম জল করে স্নান করিয়ে দেয়। বাড়িতে বেশ ভালোই সময় কাটছিল। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 8টা বেজে যায়।
তারপর শাশুড়ি বৌমা নতুন জামা কাপড় পরে লেমন রাইস বানিয়ে সেটাকে নিয়ে মন্দিরে চলে যায়। সেখানে পুরোহিত মশাই শাশুড়ি বৌমাকে দেখে বলেন, মা, আগে আমরা এটাকে ঠাকুরের সামনে নৈবেদ্য দেব, পরে যে ভক্তরা আসবে মন্দিরে তাদের হাতে একটু একটু করে প্রসাদে দিও। আচ্ছা বেশ পুরোহিত মশাই। তারপর সেই লেমন রাইস সারদা দিয়ে দেয়। পুরোহিত মশাই সেটা নিয়ে গিয়ে দেবী মার সামনে নৈবেদ্য রূপে দেয়। শাশুড়ি বৌমা পুরো পরিবার ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে, দেবী মা, আমাদের ওপরে আশীর্বাদ করো যেন আমরা এভাবেই চিরজীবন সুখে থাকি। মা, আশীর্বাদ করো যেন আমরা চিরজীবন এভাবেই আনন্দে থাকি। এভাবে শাশুড়ি বৌমা সেখানে প্রার্থনা করে। পুরোহিত মশাই তাদের চাপানো প্রসাদ তাদের কাছে এনে দেয়। শাশুড়ি বৌমা সেখানে আসা সবই ভক্তদেরকে একটু একটু করে প্রসাদ দিয়ে দেয়। বাচ্চারা হরিশ আর ভাবনা খেলা করছিল। প্রসাদ আর রমেশ মন্দিরের প্রাঙ্গণে একটি গাছের তলায় বসে সুখ দুঃখের কথা বলছিল। আর এভাবে শাশুড়ি বৌমা মন্দিরের প্রাঙ্গণে বসে বছরের প্রথম দিনটা বেশ ভালোই কাটায়। তাহলে আপনারা এবছরের প্রথম দিনে কি এমন স্পেশাল করলেন কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।